মানুষ সেই অতীতকাল থেকে রাতের আকাশের দিকে অবাক হয়ে চেয়ে থাকত আর মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখত। বিংশ শতাব্দীর শেষ দিকে যে রকেটগুলি তৈরি করা হয়েছিল সেগুলি প্রথম মহাকর্ষ বল ছাড়িয়ে অরবিটাল ভেলোসিটিতে পৌঁছানোর জন্য যথেষ্ট শক্তিশালী ছিল, যা মহাকাশ যাত্রাকে বাস্তবে রূপায়িত করার পথ তৈরি করেছিল। 1930 ও 40-এর দশকে নাৎসি জার্মানি ওয়েপন হিসাবে অনেক লং ডিস্টেন্স কভার করার জন্য রকেট ব্যবহার করার সম্ভাবনা দেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে লন্ডনে 200 মাইল পাল্লার V2 ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছিল, যেটা 3500 মাইল পার আওয়ার বেগে 60 মাইল উচ্চতায় ইংলিশ চ্যানেল পার করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু করে দেয়। 4 অক্টোবর 1957 সোভিয়েতরা প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে উৎক্ষেপণ করে। তার ঠিক 4 বছর পর 1961 সালের 12 এপ্রিল রাশিয়ান লেফটেন্যান্ট ইউরি গ্যাগারিন ভোস্টক 1-এ পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম মানুষ হয়ে ওঠে। তার ফ্লাইট 108 মিনিট স্থায়ী হয়েছিল এবং গ্যাগারিন 327 কিলোমিটার বা প্রায় 202 মাইল উচ্চতায় পৌঁছেছিলেন। প্রথম মার্কিন স্যাটেলাইট এক্সপ্লোরার 1 31 জানুয়ারি 1958-এ পৃথিবীর কক্ষপথে চলে যায়। তার 3 বছর পর 1961 সালে অ্যালান শেপার্ড মহাকাশে উড়ে প্রথম আমেরিকান হন। তারপর 1962 সালের 20 ফেব্রুয়ারি জন গ্লেনের ঐতিহাসিক ফ্লাইট তাকে পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম আমেরিকান করে তোলে। মানব সভ্যতার সেই উষা লগ্ন থেকে আজকের দিনের এই অত্যাধুনিক পৃথিবীর কমফোর্টেবল লাইফস্টাইলে পৌঁছানোর জন্য আমাদের একটা সুদীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আমাদের মানব জীবনকে আরও উন্নততর করার ক্ষেত্রে কী বা এমন উদ্দেশ্য থাকতে পারে যে কারণে পৃথিবীর মাটি ছেড়ে মহাকাশে পাড়ি দেওয়ার প্রয়োজন হয়ে পড়ল? আর কেনই বা পৃথিবীর অধিকাংশ দেশ আজ উত্তরোত্তরভাবে স্পেস মিশনে ঝাঁপিয়ে পড়ছে? শুধুই কি নিজেদের মধ্যে নিছক রেষারেষি, নাকি এর পিছনে অন্য কোনো গুরুতর কারণ রয়েছে? নাকি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের প্রমাণ মিলেছে? চলুন আজ আমরা জেনে নিই মহাকাশ যাত্রার আসল উদ্দেশ্য কী, আর আমাদের জীবনযাত্রাকে আরও উন্নততর করার জন্য আদৌ এর কোনো প্রয়োজন আছে কি না। আসুন দেখে নিই স্পেস মিশন কী কী ধরনের হয় আর মহাকাশ অভিযানের উদ্দেশ্য এবং লক্ষ্য কী। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ও কার্যপ্রক্রিয়ার ওপর অ্যাকচুয়াল ডিপেন্ড করে স্পেশালাইজড টাইপসে স্পেস মিশনসের স্পেসক্রাফটগুলোকে লঞ্চ করানো হয়। নাম্বার 1, অরবিটাল মিশন। এই মিশনে স্পেসক্রাফটকে আর্থস অরবিট বা সেলেস্টিয়াল বডিজ অর্থাৎ মহাকাশে অবস্থিত বস্তুর কক্ষপথে প্লেস করানো হয়। এগুলো মূলত বিভিন্ন ভেরিয়াস পারপাসে, যেমন কমিউনিকেশন সিস্টেম থেকে শুরু করে আর্থ অবজারভেশন এবং সায়েন্টিফিক রিসার্চের কাজে ব্যবহার করা হয়। নাম্বার 2, প্ল্যানেটারি অর ইন্টারপ্ল্যানেটারি এক্সপ্লোরেশন মিশন। এক্ষেত্রে আমাদের সোলার সিস্টেমের আদার প্ল্যানেটস, মুনস ও অ্যাস্টেরয়েড সম্বন্ধে স্টাডি ও এক্সপ্লোর করার জন্য স্পেসক্রাফট পাঠানো হয়। ল্যান্ডার, রোভার, অরবিটার, ফ্লাইবাইজ এই সব কিছুই এই মিশনে অন্তর্ভুক্ত। যেমন নাসার মার্স রোভার কিউরিওসিটি ও পার্সিভারেন্স, জুপিটারে পাঠানো প্রোব জুনো এবং স্যাটার্নে পাঠানো ক্যাসিনি ইত্যাদি। আর হ্যাঁ, গত 14 জুলাই ভারতের ইসরোর চন্দ্রযান 3 যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে, সেটাও ছিল একটা প্ল্যানেটারি এক্সপ্লোরেশন মিশন। নাম্বার 3, স্পেস স্টেশন মিশন। স্পেস স্টেশন উৎক্ষেপণ করা হয় মূলত মহাকাশে একটা সায়েন্টিফিক রিসার্চ প্ল্যাটফর্ম হিসাবে, যেখানে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, টেকনোলজি ডেমনস্ট্রেশনস এবং অ্যাডভান্সড স্পেস মিশনস নিয়ে গবেষণা চালানো হয় এবং যা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের সাথে যুক্ত, যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং চীনের তিয়াঙ্গং স্পেস স্টেশন। বেসিক্যালি স্পেস স্টেশনগুলোকে পৃথিবীর আউটারমোস্ট লেয়ার অর্থাৎ থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারে প্লেস করা হয়, যা গ্রাউন্ড থেকে প্রায় 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। নাম্বার 4, স্পেস টেলিস্কোপস অর অ্যাস্ট্রোনমিক্যাল মিশন। এই মিশনগুলিতে অ্যাডভান্স টেকনোলজি এনেবলড কিছু টেলিস্কোপকে স্পেশালি ডিজাইন করা হয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডির জন্য। অনেক দূরের মহাজাগতিক বস্তু যেমন স্টার্স, গ্যালাক্সিস এবং ব্ল্যাক হোলসের মতো বস্তুকে অবজার্ভ করার জন্য। এগুলোকে পৃথিবী থেকে অনেক দূরে আউটার স্পেসে প্লেস করা হয়ে থাকে। হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই মিশনসের ক্যাটাগরিতে পড়ে। যেমন এর মধ্যে জেমস ওয়েব টেলিস্কোপ রয়েছে পৃথিবী থেকে 1 মিলিয়ন মাইলস বা 1.5 মিলিয়ন কিলোমিটার্স দূরে সেকেন্ড ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বা L2-তে। এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টটা কি? আসুন একটু সংক্ষেপে জেনে নিই। সহজ কথায় বলতে গেলে দুটি বড় বস্তুর মাস, যেমন সূর্য ও পৃথিবীর মাঝখানে মহাশূন্যে এমন এক পজিশন যেখানে বড় বস্তু দুটির গ্র্যাভিটেশনাল ফোর্স তাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়াল হওয়ার ফলে সেখানে একটা স্মল অবজেক্টকে পাঠালে তা সেই পয়েন্টে ফিক্সড অবস্থায় বড় বস্তুগুলির সাথে মুভ করতে থাকবে।
মোট 5টি এরকম স্পেশাল পয়েন্টস রয়েছে যেখানে একটা স্মল অবজেক্ট কনস্ট্যান্ট প্যাটার্নে বাকি বড় দুটি মাসযুক্ত বস্তুর সঙ্গে একই সাথে প্রদক্ষিণ করবে। এই পয়েন্টসগুলোকে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বলা হয়। 5টি পয়েন্টের মধ্যে L1, L2 ও L3 হলো আনস্টেবল, আর L4 এবং L5 হলো স্টেবল পয়েন্ট। এটা একটা কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল প্রবলেম যা ফিজিক্সে জেনারেল 3 বডি প্রবলেম নামে পরিচিত। 1772 খ্রিস্টাব্দে একজন ইটালিয়ান ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ সেই জটিল থিওরির উপর বিস্তর রিসার্চ করে পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। পরে তাঁর নামানুসারে বিন্দুগুলোর নামকরণ করা হয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে L2 পয়েন্টে প্লেস করা হয়েছে, আর গত 2রা সেপ্টেম্বর লঞ্চ করা ভারতের সূর্যযানকে L1 পয়েন্টে প্লেস করা হবে। তাই লক্ষ্য করে দেখবেন এটির নাম দেওয়া হয়েছে আদিত্য L1। আশা করি ল্যাগ্রাঞ্জ পয়েন্টের ব্যাপারটা কিছুটা হলেও বোঝা গেল। এবার চলুন দেখে নিই নেক্সট স্পেস মিশনসগুলো। নাম্বার 5, হিউম্যান স্পেস ফ্লাইট মিশনস। এই স্পেস মিশনের ক্ষেত্রে স্পেস ফ্লাইটে অ্যাস্ট্রোনট পাঠানো হয় মূলত স্যাটেলাইট রিপেয়ারিং, বিভিন্ন এক্সপেরিমেন্টস এবং লং ডিউরেশন স্পেস ট্রাভেল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। হিউম্যান স্পেস ফ্লাইট মিশনের একটা প্রাইম এক্সাম্পল হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আমি আগের ভিডিওতে যে ইসরোর গগনযান মিশন সম্পর্কে আলোচনা করেছিলাম সেটাও ছিল একটা হিউম্যান স্পেস ফ্লাইট মিশন। নাম্বার 6, স্পেস সায়েন্স মিশনস। এই ধরনের মিশনে মেনলি সায়েন্টিফিক রিসার্চের উপর ফোকাস করা হয়, ইনক্লুডিং দ্য স্টাডি অফ কসমিক ফেনোমেনা অর্থাৎ মহাজাগতিক ঘটনা, ফান্ডামেন্টাল ফিজিক্স, অ্যাস্ট্রোবায়োলজি বা জ্যোতির্জীববিদ্যা, এবং আমাদের কাছের কোনো গ্যালাক্সিতে এক্সোপ্ল্যানেটস অর্থাৎ পৃথিবীর মতো অন্য কোনো প্ল্যানেটস আছে কি না তা অবজার্ভ করা। নাম্বার 7, স্যাম্পল রিটার্ন মিশন। এই স্পেস মিশনসের মাধ্যমে সেলেস্টিয়াল বডিজ অর্থাৎ মহাজাগতিক বস্তু যেমন গ্রহ, গ্রহাণু বা অ্যাস্টেরয়েডস এবং কমেটস বা ধূমকেতু থেকে স্পেসক্রাফটগুলি স্যাম্পল কালেক্ট করে নিয়ে পৃথিবীতে আসে তা অ্যানালিসিস করার জন্য। স্যাম্পল রিটার্ন মিশনের একটা এক্সাম্পল হলো নাসার ওসিরিস রেক্স মিশন বা অরিজিনস স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন, রিসোর্স আইডেন্টিফিকেশন অ্যান্ড সিকিউরিটি রিগোলিথ এক্সপ্লোরার, যা নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড বেনু থেকে স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে ফিরে এসেছে গত 24শে সেপ্টেম্বর সকাল 8:52। নাম্বার 8, কমার্শিয়াল স্পেস মিশনস। এগুলো মূলত প্রাইভেট কোম্পানিজ দ্বারা কন্ডাক্ট করা হয় বিভিন্ন ভেরিয়াস পারপাস, যেমন স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট, ISS-এ কার্গো রিসাপ্লাই এবং ভবিষ্যতে স্পেস ট্যুরিজমের পরিকল্পনার জন্য। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স, ইসরায়েলের বেয়ারসিট, জাপানের আইস্পেস ইত্যাদি হলো কিছু প্রাইভেট কোম্পানি। নাম্বার 9, ডিফেন্স অ্যান্ড মিলিটারি মিশনস। কিছু স্পেস মিশন রয়েছে যা কমিউনিকেশন সিস্টেম, রিকনিশনস ও পলিটিক্যাল নজরদারি সহ জাতীয় ও আন্তর্জাতিক সুরক্ষা এবং মিলিটারি পারপাসে গোপনীয়ভাবে ব্যবহার করা হয়ে থাকে। সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস ও রিসার্চ পারপাসের উপর ভিত্তি করে এই সমস্ত স্পেস মিশনসগুলোকে আরও অনেক সাব ক্যাটাগরিতে ক্লাসিফাইড করা হয়। এখন বর্তমানে সারা পৃথিবীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে 77টা স্পেস এজেন্সি রয়েছে। তাহলে দেখা যাচ্ছে কাজ অনুযায়ী স্পেস মিশনসের ভ্যারিটি থাকলেও ওভারঅল মহাকাশ যাত্রার উদ্দেশ্য হলো সায়েন্টিফিক এক্সপ্লোরেশন, আর্থ অবজারভেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। এগুলোর মধ্যে সায়েন্টিফিক এক্সপ্লোরেশন এবং আর্থ অবজারভেশনই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে শুরু করে প্ল্যানেটারি এক্সপ্লোরেশন, স্যাম্পল রিটার্ন মিশন, আউটার স্পেসে টেলিস্কোপ প্লেস করা, এসব কিছুই সায়েন্টিফিক এক্সপ্লোরেশনের মধ্যে পড়ে। কিন্তু আর্থের যে ঘটনাগুলোকে অবজার্ভ করা হয় সেগুলো হচ্ছে ক্লাইমেট মনিটরিং, যেমন আর্থ টেম্পারেচার, পলিউশন লেভেল, গ্রিন হাউস গ্যাসের মাত্রা, ইনক্রিজিং সি লেভেল এবং আরও অনেক কিছুর ডেটা কালেক্ট করা হয়। এই ইনফরমেশনগুলো জলবায়ুর পরিবর্তন বোঝার জন্য এবং তার প্রভাব কমানোর জন্য বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েদার ফোরকাস্টিং। ওয়েদার স্যাটেলাইট যেমন গোজ বা জিও স্টেশনারি অপারেশনাল এনভায়রনমেন্টাল স্যাটেলাইট প্রোগ্রাম আবহাওয়ার ধরনগুলির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ করে, আবহাওয়াবিদদের আবহাওয়ার পূর্বাভাস দেয়, হ্যারিকেন ট্র্যাক করে, স্টর্ম অবজার্ভ করে এবং গুরুতর আবহাওয়ার ঘটনার জন্য প্রাথমিক সতর্কতা জারি করতে সাহায্য করে। প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনাগুলোর ক্ষেত্রে প্রাথমিক সতর্কতা জারি করে স্পেস মিশন মানব জীবনে একটা ভাইটাল রোল প্লে করে। যেমন ভূমিকম্প, সুনামি, ওয়াইল্ড ফায়ার বা দাবানলের মতো দুর্যোগের ক্ষেত্রে খুব দ্রুত রেসপন্স করে বহু মানুষ ও প্রাণীদের জীবন বাঁচায় এবং সম্পদ রক্ষা করে। এনভায়রনমেন্টাল কনজারভেশন। স্পেস মিশন পৃথিবীর ন্যাচারাল ইকোসিস্টেমকে মনিটরিং করে এবং তা প্রোটেক্ট করতে সাহায্য করে। ডিফরেস্টেশন বা বন নিধনের থেকে সতর্ক রাখে।
হিমবাহের পরিবর্তনের ওপর নজর রাখে, ওশান হেলথ অ্যানালাইজ করে। এছাড়াও স্যাটেলাইটগুলো ক্রপ হেলথকে মনিটরিং করা থেকে শুরু করে সয়েল ময়েশ্চার, ওয়াটার অ্যাভেলেবিলিটি পর্যন্ত সব কিছু জানান দেওয়ার সাথে সাথে এগ্রিকালচারেও অশেষ ভূমিকা পালন করে। গ্লোবাল কানেক্টিভিটি, মহাকাশ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যেমন জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম আমাদের আধুনিক জীবনে আজ অপরিহার্য। স্যাটেলাইটগুলো অ্যাকিউরেট পজিশনিং, নেভিগেশন, ট্রাফিক এক্সপ্যানশন এবং টাইমিং সার্ভিস সিস্টেম প্রোভাইড করে, যা সারা পৃথিবী জুড়ে ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স এবং কমিউনিকেশনসের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। মহাকাশ অভিযান কেবলমাত্র দূরের গ্রহ নক্ষত্রে পৌঁছানোরই বিষয় নয়। অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের পোটেন্সিয়ালিটির চরম শিখরে পৌঁছানোর বিষয়েও অশেষ অবদান রেখে চলেছে স্পেস ফ্লাইট মিশনস। হিউম্যান সিভিলাইজেশনের উপর মহাকাশ যাত্রার গুরুত্ব অপরিসীম। এটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে অসীম সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে পরিচালিত করবে। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলি আপলোডের সাথে সাথেই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।